আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বিশেষ একটা ফিচার রাখছি, যেটার কারণে আমরা বলছি যে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি বই। এখানে ডিজিটাল বিষয়টা হচ্ছে আমরা প্রতিটা কন্টেন্টের সাথে, প্রতিটা প্রশ্নের সাথে একটা করে আলাদা আলাদা আমরা ভিডিও লেকচার ফ্রি পাচ্ছি। অর্থাৎ আমরা 10টা এমসিকিউ পড়বো, 10টা এমসিকিউর জন্য আলাদা একটা কিউআর কোড আছে। কিউআর কোডে আমি এসে তোমাকে সবগুলো প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি। একটা সৃজনশীল তুমি সমাধান করতে চাও, সেই সৃজনশীলের সমাধান বইতে দেওয়া আছে, আবার আমি নিজে এসে ওই সৃজনশীলটাই তোমাকে সমাধান করে দিচ্ছি। তো সেই সমাধানের ধারাবাহিকতা রক্ষায় আমরা আজকে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের 9ম অধ্যায়, রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ে যেই 12টা এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি সবার প্রথমেই প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। আমাদের 1 নম্বর প্রশ্নে বলেছে, আমাদের 1 নম্বর প্রশ্নে বলেছে রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য কি। রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। হিসাবের কি করা? গাণিতিক শুদ্ধতা যাচাই করা। অর্থাৎ আমি যে খতিয়ান করেছিলাম, খতিয়ানে আমি প্রত্যেকটা হিসাবের একটা একটা জের পাইছিলাম। ক্রয়ের জের পাইছি, বিক্রয়ের জের পাইছি, দেনাদার, পাওনাদার, প্রদেয় হিসাব, সব কিছুর ইন্ডিভিজুয়াল জের পাইছি। তো এই যে আমি যে খতিয়ানটা করছিলাম, খতিয়ান করাটা কি আমার ঠিক ছিল নাকি ভুল ছিল, ওই হিসাবের গাণিতিক শুদ্ধতাটাই আমি যাচাই করি রেওয়ামিলের মাধ্যমে। তাহলে রেওয়ামিলের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। ওকে, এরপর আমরা 2 নম্বর প্রশ্নে আসবো। রেওয়ামিলের ডেবিট দিকে লিপিবদ্ধ হবে, ডেবিট দিকে লিপিবদ্ধ হবে কি ভাইয়া? ভাইয়া মনে রাখা লাগবে আমার রেওয়ামিলের ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে সম্পদ, সম্পদ। আচ্ছা, ওই পর্যন্ত দেখা যাবে না মনে হয়, আমরা এই পাশে লিখি। আমাদের রেওয়ামিলে ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে সম্পদ, ব্যয় এবং উত্তোলন। উত্তোলন এই এন্ট্রিগুলো, এই এন্ট্রিগুলো আমাদের লিপিবদ্ধ হবে কোন দিকে? লিপিবদ্ধ হবে হচ্ছে ডেবিট দিকে। সম্পদ, ব্যয় এবং উত্তোলন ডেবিট লিপিবদ্ধ হবে কোন দিকে? রেওয়ামিলের ডেবিট দিকে, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, সম্পদ, ব্যয়, উত্তোলন, এর মধ্যে যে উত্তোলন আছে, উত্তোলনকে আমি ডেবিট পাশে নিব। আয়, দায়, মূলধনকে লিপিবদ্ধ করতে হয় ক্রেডিট পাশে। আয়, দায় আর হচ্ছে মূলধন, এটাকে আমরা লিপিবদ্ধ করব কোন পাশে? এটাকে আমরা লিপিবদ্ধ করব হচ্ছে ক্রেডিট পাশে, তাই না? এই কোন পাশে লিপিবদ্ধ করব? ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। তাহলে উত্তোলন তো লিখলাম, মূলধন এটা ক্রেডিট হবে, এটা তো ডেবিট হওয়ার কোনো সুযোগ নাই। বিক্রয় ফেরত, খেয়াল করে দেখো, বিক্রয় এটা একটা আয়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, আয়কে আমি রেওয়ামিলে ক্রেডিট পাশে লিখি। কিন্তু বিক্রয় ফেরত এটা আসলে আমার আয়ের পরিমাণকে হ্রাস করে, আয়ের পরিমাণকে কমায়া দেয়। তাহলে আয় যদি বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, তাহলে হ্রাস পাইলে কি হবে? হ্রাস পাইলে হবে হচ্ছে ডেবিট। এই হ্রাস পাইলে কি হবে? ডেবিট। তাহলে ডেবিট হিসাব খাত হবে কোনটা কোনটা? উত্তোলন হিসাব এবং বিক্রয় ফেরত হিসাব। উত্তোলন হিসাব এবং বিক্রয় ফেরত হিসাব 2 ও 3, 2 ও 3 কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বলেছে কোনটি অন্য 3টি হতে ভিন্ন। এই 3 নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া? 3 নম্বর প্রশ্নে বলেছে কোনটি অন্য 3টি হতে ভিন্ন। দেখো, প্রশিক্ষণ ভাতা এটা আমার জন্য একটা ব্যয়। ওকে, বিমা সালামি এটা আমার জন্য একটা ব্যয়। খাজনা ও কর এটাও আমার জন্য একটা ব্যয়বাচক লেনদেন। বিক্রয় এটা আমার জন্য একটা আয়বাচক লেনদেন। তাহলে এখানে খেয়াল করে দেখো, 3টাই আমার জন্য ব্যয়, শুধু একটা আমার জন্য আয়। 3টাই আমার জন্য ব্যয়, একটা শুধুমাত্র কি আমার জন্য আয়। তাহলে কোনটি অন্য 3টি হতে ভিন্ন? এই যে বিক্রয়, এটা কি আমার অন্য 3টা থেকে ভিন্ন, তাই না? তাহলে বিক্রয় এটা আমাদের জন্য একটা আয়।
বিক্রয় এটা আমাদের জন্য কি একটা আয়, তাই না? ওকে, এবারে বলা আছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, রেওয়া মিলে কোনটা অন্তর্ভুক্ত হয় আর কোনটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, তাই না? একটা জিনিস মনে রাখবা, মজুদ পণ্যের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় না। এটা মজুদ পণ্যের ক্ষেত্রে বলতেছি। মজুদ পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, সমাপনী মজুদ পণ্যটা সচরাচর বা ইন জেনারেল কেস সমাপনী মজুদ পণ্য আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। হাতে নগদ ও ব্যাংক জমার ক্ষেত্রে আমার নিয়মটা উল্টা। হাতে নগদ ও ব্যাংক জমার ক্ষেত্রে আমার প্রারম্ভিক উদ্ধৃত্ত অন্তর্ভুক্ত হয় না, সমাপনী উদ্ধৃত্তটা অন্তর্ভুক্ত হয়। তাহলে জায়গায় খেয়াল করে দেখো ভাইয়া, মজুদ পণ্যের মধ্যে প্রারম্ভিকটা আছে, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে, প্রারম্ভিক হাতে নগদ অন্তর্ভুক্ত হয় না, আবার সমাপনীটা অন্তর্ভুক্ত হয়। মানে মজুদ পণ্য আর হাতে নগদ ব্যাংক জমা দুইটার উল্টা কাহিনী। মজুদ পণ্যের ক্ষেত্রে সমাপনীটা আমি নেই না, প্রারম্ভিকটা নেই। হাতে নগদ আর ব্যাংক জমার ক্ষেত্রে আবার প্রারম্ভিকটা নেই না, আমি সমাপনীটা নেই। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কই আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 5। 5 নাম্বার প্রশ্নে বলেছে যে রেওয়া মিলের একটি হিসাবে ডেবিট জের, রেওয়া মিলের একটি হিসাবে ডেবিট জের তাহলে আমরা 5 নাম্বার প্রশ্নের কথা বলছিলাম যে রেওয়া মিলে একটি হিসাবের ডেবিট জের 130 টাকা ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে, অন্য সব কিছু যদি ঠিক থাকে তাহলে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত টাকা হবে? ডাবল পার্থক্য হবে। 130-এর দ্বিগুণ কত? 260, তাহলে 260 টাকা পার্থক্য হবে। ভাইয়া এই জায়গায় একটু মনে রাখবা, রেওয়া মিলে যেহেতু আমি ডেবিট ক্রেডিট মিলায়া দুইটা পাশ সমান করে দিই, যদি এক পাশের টাকা আমি ভুলে আরেক পাশে লিখে ফেলি, ডেবিট পাশের টাকা আমি ভুলে ক্রেডিট পাশে লিখছি, ঘটনা কি ঘটছে দেখো। আমার সব কিছু সমান হইলে দুই পাশ মিলে যাওয়ার কথা ছিল, আমি কি করছি, আমি ডেবিট পাশের 130 টাকা বসার কথা ছিল, আমি সেটা লিখি নাই। তার মানে অলরেডি ডেবিট পাশে 130 টাকার একটা পার্থক্য চলে আসছে, অলরেডি ডেবিট পাশে 130 টাকার একটা পার্থক্য চলে আসছে। আমি তো ডেবিটের যে ডেবিট পাশে লিখি নাই, বরঞ্চ আমি কি করে দিছি, এটার আমি ক্রেডিট পাশে লিখে দিছি। তার মানে একটা 130 হচ্ছে না লেখার কারণে, আরেকটা 130 হচ্ছে ভুল পাশে লেখার কারণে। এই পার্থক্য 260 কিভাবে বুঝছো? একটা 130 হচ্ছে আমি লিখি নাই, যেই পাশে লেখার কথা ছিল ওই পাশে আমি লিখি নাই এই জন্য, আরেকটা 130 হচ্ছে আমি ভুল পাশে লিখে ফেলছি এই জন্য। তাহলে 130 কত? 260। অনিশ্চিত হিসাব রেওয়া মিলে কি প্রকাশ করে? অনিশ্চিত হিসাব প্রকাশ করে আমার রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট দিকের যে পার্থক্য আছে, এই ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্দেশ করে কি আমার রেওয়া মিলের অনিশ্চিত হিসাবটা। ওকে, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 7। 7 নাম্বার প্রশ্নে কি বলেছে ভাইয়া? বলেছে আসবাবপত্র বিক্রয় 5000 টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, এক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে? দেখো, আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয় এটা একটা মূলধন জাতীয় লেনদেন। এটা কি জাতীয় লেনদেন? মূলধন জাতীয় লেনদেন, তাই না? আচ্ছা, এটাকে আমি কি হিসাবে লিপিবদ্ধ করছি? বিক্রয় হিসাবে, তার মানে আমি মুনাফা জাতীয় লেনদেন হিসাবে লিপিবদ্ধ করছি। ভাইয়া একটা মূলধন জাতীয় লেনদেনকে, আবারও বলছি, একটা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে অথবা কোনো একটা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করলে যেই ভুলটা আমার হয়, সেই ভুলের নাম হচ্ছে নীতিগত ভুল। মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করার ফলে আমার যেই ভুলটা হবে সেই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল। তাহলে উত্তর কি ভাইয়া? 7-এর উত্তর হচ্ছে ঘ, নীতিগত ভুল। 7-এর উত্তর কি? ঘ, নীতিগত ভুল। ওকে, চলে যাব প্রশ্ন নাম্বার 8। বলা আছে নিচের কোন ভুলের কারণে রেওয়া মিলের উভয় দিক মিলে যাবে? আচ্ছা, ক্রয় হিসাবকে 500 টাকা বেশি ডেবিট করা হয়েছে, এটা মিলবে না। তারপরে বেতন হিসাব 2 বার ডেবিট করা হয়েছে, পার্থক্য বেড়ে যাবে।
আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট। দেখো আসবাবপত্র ক্রয় করলে আমার আসবাবপত্র হিসাব ডেবিট করার কথা। কি ডেবিট করার কথা? আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট করার কথা। আমি আসবাবপত্র হিসাবকে ডেবিট না করে আমি ক্রয় হিসাবকে ডেবিট করছি। ভাই রেওমিল তো এত কিছু বোঝে না। ও বোঝে যে ওর ডেবিট ঘরে টাকা বসছে কিনা, ও বুঝে ওর ক্রেডিট ঘরে টাকা বসছে কিনা। এন্ড আমি কি ক্রয় নামে লিখলাম নাকি বিক্রয় নামে লিখলাম না অন্য কিছু নামে লিখলাম, এটা তোর কিছু যায় আসে না। ও তো আর বুঝতেছে না যে আমি কি হিসাব লিখতেছি। ও বুঝতেছে ডেবিটের টাকা ডেবিট ঘরে বসছে কিনা, ক্রেডিট পাশের টাকা ক্রেডিট পাশে বসছে কিনা। তোর ডেবিট পাশের টাকা ডেবিট পাশেই বসছে, তাহলে অঙ্ক মিলে যাবে, অঙ্ক মিলে যাবে। ভুল থাকবে, একটা নীতিগত ভুল থেকে যাবে, বাট রেওয়ামিলের উত্তর কিন্তু মিলে যাবে, তাই না? তাহলে 8-এর উত্তর কত? 8-এর উত্তর হচ্ছে আমার জন্য গ। ওকে, চলে যাবো এই পাশে প্রশ্ন নাম্বার 9। আচ্ছা, 9 নম্বর প্রশ্নে কি বলেছে ভাই? আমাদেরকে বলেছে বেতন হিসাবকে 2500 টাকার পরিবর্তে 2000 টাকা। ভাই খেয়াল করো, বেতন হিসাব লেখার কথা ছিল 2500 টাকার পরিবর্তে লিখছি কত? 2000 টাকা ডেবিট করছি। তার মানে 500 টাকা কম, 500 টাকা কম ডেবিট করা হয়েছে, তাই না? 500 টাকা কি করা হয়েছে? কম ডেবিট করা হয়েছে। ওকে, এরপর আবার বলছে বিক্রয় হিসাব 5000 টাকার পরিবর্তে 4500 টাকা ক্রেডিট করা হয়েছে। তার মানে এখানে আমি 500 টাকা কম ক্রেডিট করছি, তাই না? এই তার মানে কি, একবার আমি 500 টাকা কম ডেবিট করছি, আরেকবার আমি 500 টাকা কম ক্রেডিট করছি। দেখো দুই পাশেই কিন্তু আমার 500 কম হয়েছে, তার মানে অঙ্ক মিলে যাবে। অঙ্ক মিলে গেলে আমার এখানে একটা ভুল থাকতেছে, এই ভুলটার নাম কি? পরিপূরক ভুল। পরিপূরক ভুলের বৈশিষ্ট্য এইটা যে ও একটা ভুল করার কারণে পূর্বে সংগঠিত অন্য আরেকটা ভুল মিটমাট হয়ে যায়। মানে আমি আগে একটা ভুল করে বসে আছি, আমি নতুন করে আরেকটা ভুল করছি। নতুন করে আরেকটা ভুল করার কারণে পূর্বের ভুল আর এই ভুল কাটাকাটি হয়ে গেছে। যেমন দেখো এখানে আগে আমি ডেবিট পাশে 500 টাকা কম লিখছিলাম, আমি আবার নতুন করে ভুল লিখছি কি, ক্রেডিট পাশে 500 টাকা কম লিখছি। তাহলে ডেবিট পাশেও 500 কম, ক্রেডিট পাশেও 500 কম, রেওয়ামিলের উত্তর মিলে যাবে, রেওয়ামিলের উত্তর মিলে যাবে, তাই না? আচ্ছা, 10 নম্বরে কি বলছে ভাইয়া? বলছে যে ভুলের কারণে অনিশ্চিত হিসাবে সৃষ্টি হয় তা হলো আসবাবপত্র হিসাব কি, আসবাবপত্র ক্রয় 45,000 টাকা ক্রয় হিসাবে ডেবিট না। তারপর হচ্ছে ক্রয় হিসাব 10,000 টাকা ক্রয় হিসাবে ক্রেডিট। আসবাবপত্র মেরামত আসবাবপত্র হিসাবে ডেবিট করা হইলে, এই যে দেখো একটু যদি খেয়াল করি 10 নম্বরটা কি বলছে ভাইয়া? বলছে যে ভুলের কারণে অনিশ্চিত হিসাব সৃষ্টি হয়। ভুল করছি, ভুলের ফলে কি হবে? অনিশ্চিত হিসাব তৈরি হবে, তাই না? এই আমি ভুল করছি, এই ভুলের ফলে আমার কি হবে? এই ভুলের ফলে আমার অনিশ্চিত হিসাব তৈরি হবে। আচ্ছা, অনিশ্চিত হিসাব তৈরি হয় কিভাবে দেখি। পণ্য ক্রয় করছি 10,000 টাকা, এটা ডেবিট করার কথা ছিল, আমি ডেবিট না করে কি করে দিছি? ক্রেডিট করে দিছি। তাহলে এটার ফলে আমার একটা অনিশ্চিত হিসাবে সৃষ্টি হবে। আসবাবপত্র মেরামত 2000 টাকা আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। দেখো ডেবিট করাই কিন্তু ঝামেলা হয়নি। আসবাবপত্র মেরামতকে আমি মেরামত নামে ডেবিট করে দিলাম, আসবাবপত্র মেরামতকে আসবাবপত্র হিসাবে ডেবিট করে দিলাম। ডেবিট করা নিয়ে ঝামেলা নেই, কারণ মেরামত ডেবিট, আসবাবপত্র ডেবিট। ঝামেলা হয়ে গেছে 2000 টাকার লেনদেন রে আমি 20,000 টাকা লিখে ফেলছিলাম। 2000 টাকার লেনদেনকে আমি লিখে ফেলছি কত? 20,000 টাকা। তাহলে পার্থক্য কত? আচ্ছা, তাহলে এইখানে একটা ভুল থেকে যাচ্ছে এবং এই ভুলের ফলে আমার রেওয়ামিলের দুই পাশ কিন্তু মিলবে না, রেওয়ামিলের দুই পাশ কিন্তু মিলবে না। তাহলে 2 আর 3 হচ্ছে আমাদের উত্তর। উত্তর কি ভাইয়া? তাহলে উত্তর হচ্ছে গ। উত্তর কি? উত্তর হচ্ছে গ। চলে যাব 11 ও 12 নম্বর প্রশ্নে। দেখি 11 ও 12 নম্বর প্রশ্নে কি বলা আছে। 11 ও 12 নম্বর প্রশ্ন বলছে জাফরিন অ্যান্ড সন্সের হিসাব রক্ষক 3000 টাকা, 6000 টাকা ও 9000 টাকার তিনটি হিসাবের সাথে প্রদত্ত বা প্রাপ্ত না দেখায় রেওয়ামিলের ক্রেডিট দিকে লিখলেন, ফলে পার্থক্য হবে। পার্থক্য হবে কত টাকা দেখি। পার্থক্য হবে হচ্ছে 3000 গুণ 2 সমান সমান 6000। তারপরে কত? 6000 গুণ 2 কত? 6000 গুণ 2 12,000। তারপরে কত? 9000 গুণ 2 18,000 টাকা। ওকে, তাহলে এখানে
৬,০০০ যোগ ১২,০০০ যোগ ১৮,০০০, পার্থক্য হবে এখানে ৩৬,০০০ টাকা। এখন তুমি বলতে পারবে কিভাবে? দেখো, আমাকে বলছে জাফরিন অ্যান্ড সন্স এর হিসাব রক্ষক ৩,০০০ টাকা, ৬,০০০ টাকা ও ৯,০০০ টাকার তিনটি হিসাবের সাথে প্রদত্ত বা প্রাপ্ত লেখা না থাকায় সাধারণত বেতন, কমিশন, বাট্টা এগুলোর সাথে প্রাপ্তি প্রদান দেওয়া না থাকলে এগুলোকে ধরে নিতে হয় এগুলো প্রদান, এগুলো আমার জন্য ব্যয়। তো হিসাব রক্ষক এগুলোর পাশে প্রাপ্তি প্রদান লেখা দেখে নাই, না লিখে মনে করছে এগুলো আয়, এগুলো ক্রেডিট পাশে লিখে দিছে। তাহলে দেখো, এগুলো লেখার কথা ছিল ডেবিট পাশে। আমি কি বলছি? ডেবিট পাশের এন্ট্রি ডেবিট পাশে না লিখলে যত টাকার না লিখছি তত টাকার পার্থক্য হবে। ডেবিট পাশের এন্ট্রি ডেবিট পাশে না লিখে ক্রেডিট পাশে লিখে দিছি, তাহলে পার্থক্য দ্বিগুণ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? মানে আমার বসার কথা ছিল ডেবিট পাশে, আমি বসিই নাই, তাহলে আমার সিঙ্গেল অ্যামাউন্টটা পার্থক্য হবে। কিন্তু ডেবিট পাশে তো বসলামই না, আমি গিয়ে ক্রেডিট পাশে বসে পড়লাম, বা ক্রেডিট পাশে তো বসলামই না, গিয়ে ডেবিট পাশে বসে গেলাম। তাহলে এই যে সাইড চেঞ্জ করার কারণে আরেকবার ভুল হয়েছে, তাহলে ভুলটা তখন দ্বিগুণ হয়ে যায়। ভুলটা তখন কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। কত? ৩৬,০০০ টাকা। হিসাব রক্ষক যেই হিসাবগুলো লিখতে ভুল করেছে, বেতন, কমিশন, বাট্টা, তিনটাই, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ১, ২ এবং ৩। ওকে, তাহলে দেখো, এই জায়গা থেকে এই অধ্যায়ে আমাদের এই ১২টা প্রশ্নই ছিল। আমরা ১২টা প্রশ্নই আলোচনা করেছি। আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে খুব সুন্দর করে ভাইয়া প্রত্যেকটা আমাদের পাঠ্য বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সৃজনশীল, প্রত্যেকটা এমসিকিউ আমি নিজে আলোচনা করে দিব। আমি নিজে প্রত্যেকটা জিনিস আলোচনা করে দিব। আমাদের বইটা আমি আমি একদম মানে বুকে হাত রেখে বলতে পারি, তুমি এ যাবৎকালে এরকম স্মার্ট, এরকম গোছালো, এরকম সাজানো হিসাব বিজ্ঞান বই কোনোদিনও পড়ো নাই, কোনোদিন ইনশাল্লাহ পাবাও না তুমি এরকম বই। তার কারণ এই বইটা আমাদের এত পরিমাণের এফোর্ট দিয়ে তৈরি করা, শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যারা যারা এসএসসিতে হিসাব বিজ্ঞানে ভালো করতে চাও, যত দ্রুত সম্ভব এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।